25 জানুয়ারি সোমবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। করোনা টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ এখন দেশে। 4-5 দিনের মধ্যে সব জেলায় পাঠাবে বেক্সিমকো। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ফেব্রুয়ারিতে ক্লাস খোলার প্রস্তুতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। নির্দেশনা অনুযায়ী করা হচ্ছে ক্লাস সূচি ও রুমের ব্যবস্থা। দেশে এলো সরকারের কেনা করোনা টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের এই টিকা ঢাকায় পৌঁছায় বেলা 11টায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তা গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। এ সময় তিনি জানান, সব প্রক্রিয়া শেষে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় দেশের সব জেলায় পৌঁছে দেওয়া হবে করোনার টিকা। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব ডক্টর আহমেদুল কবির। স্বাগত আহমেদুল কবির। আমরা একটু জানতে চাই যে, এবং লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক সহ সভাপতি সুভাষ সিংহ রায়। আহমেদুল কবির এখনও আমাদের সঙ্গে যোগ দিতে পারেনি। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসি যে বাংলাদেশে এই মুহূর্তে 70 লাখের বেশি করোনা ভ্যাকসিন মজুদ আছে এবং এটি ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। যেভাবে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেইটিকে কিভাবে দেখছেন? আগামী প্রায় 2 সপ্তাহ পর্যন্ত আসলে সাধারণ মানুষের জন্য এটা উন্মুক্ত হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। এমন একটা কথা বলছি যে বিষয় নিয়ে নানান ধরনের গুজবের সমারোহ, এবং একজন ওষুধ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করে থাকি যে এ ভিতরে সত্যের কোনো সংযোগ নাই, বিজ্ঞানের কোনো সংযোগ। আমি ধন্যবাদ জানাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কর্মকর্তাদেরকে, তাদের ব্যবস্থাপনা পরিচালক সহ সকলকে ধন্যবাদ জানাই যে এমন একটি বাণিজ্যিক ঝুঁকি তারা নিয়েছে। এই প্রতিষ্ঠানটি এগিয়ে এসছেন। আরো কয়েকটি কোম্পানি সিরাম ইনস্টিটিউটের সাথে শুধু যোগাযোগ করেছিল। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পছন্দ করেছে বাংলাদেশের ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে, কেন তাদের সাথে জানাশোনা আছে এবং তাদের সক্ষমতা নিয়ে তারা খুবই স্পষ্ট তাদের ধারণা রয়েছে। এমন একটি ঝুঁকি তারা নিয়েছে যে বাংলাদেশে আনা থেকে পর্যন্ত আনা এবং জেলা শহর পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা একটি বেশ কষ্টসাধ্য কাজ। কারণ এর জন্য তাদেরকে অনেক বিনিয়োগ করতে হয়েছে, তাদেরকে প্রত্যেকটা জেলায় ওয়ার হাউস তৈরি করতে হয়েছে এবং নতুন করে গাড়ি, বিশেষায়িত গাড়ি আমদানি করতে হয়েছে এবং ইতিমধ্যে তারা 9টা গাড়ি এনেছে, আরো গাড়ি আসবে বলে আমি শুনেছি। অর্থাৎ এই যে সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নিয়ে প্রথম দিকে যে ধরনের নানান রকম ভুল তথ্য দেওয়া হয়েছিল, সেই ভুল তথ্যের জায়গা থেকে তারা এখন আবার সরে এসে এই ব্যাপারে তারা নানান রকম ভুল তথ্য দিচ্ছেন এবং নানান রকম ব্যত্যয়ের জায়গা তৈরি করবার চেষ্টা করছেন। আপনি একটু নিশ্চিত করেন যে ভুল তথ্যগুলি কারা দিচ্ছে, কিভাবে ছড়ানো হচ্ছে? কারণ বিজ্ঞান যে কথাগুলি বলছে সেই কথার বাইরে যারা বলছে তারা কোনো বিজ্ঞানসম্মত কথা বলছে কিনা। আপনি দেখবেন যে এই ভুল তথ্য যারা আমরা গণমাধ্যমের মধ্যে আছি তাদেরও কিন্তু নানান রকম ভাবে আসর করেছে। বলা হলো যে 90 কোটি টাকাতে অ্যাপ তৈরি করা হচ্ছে, কিন্তু আইসিটি মন্ত্রণালয় থেকে যে ক্যাম্পস নামে যে সুরক্ষা যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে 1 টাকাও খরচ হয় নাই। আইসিটি মন্ত্রণালয়ের ভিতরের কর্মকর্তারা এবং আসলে এটা তো ভিন্ন বিষয়, এটার সঙ্গে টিকার গ্রহণযোগ্যতার কোনো সরাসরি সম্পর্ক নেই। আর দ্বিতীয় হচ্ছে, আপনাকে তথ্য দেই, ওইটি তৈরি করতে 90 কোটি টাকা লাগবে না, কিন্তু ওইটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা টাকা খরচ আছে, সেটা যৌক্তিক অযৌক্তিক সেটি ভিন্ন প্রশ্ন। কিন্তু আপনি যদি শুধু তৈরি শব্দটাকে নেন তাহলে অবশ্যই তৈরি করতে 1 টাকাও লাগবে না, ওইটা বাংলাদেশ সরকারই করবে, অর্থাৎ আইসিটি মিনিস্ট্রি করবে, কিন্তু সেইটা রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য খাতে কিন্তু ব্যয় আছে।
সম্পূর্ণ একমত হয়ে বলছি। আপনি যেটা বলছেন যে এটা ভিন্ন বিষয়, ভিন্ন বিষয় আবার ভিন্ন বিষয় নাও। এ কারণে নানান রকম তথ্য দেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো মানুষের মনস্তত্ত্বের উপর আঘাত করছে। এইটাই আমি বলবার চেষ্টা করেছি। আমি আবার ফিরে আসি আপনার সে জায়গায়। আমাদের ভ্যাকসিন যে কার্যক্রমটি, সে কার্যক্রমটি খুবই দক্ষতার সাথে এখনো পর্যন্ত তার যে কর্ম পরিকল্পনা সেভাবে নেওয়া হয়েছে। এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে কাজটি করছেন, আমি একটি ওষুধ কোম্পানির পরিচালক, আমরা খুব ভালো করে জানি যে এখানে বাণিজ্যিক ঝুঁকি আছে। যখন এটা চুক্তি করা হয়েছিল তখন সিরাম ইনস্টিটিউট কিন্তু নিজেরাও জানতেন না দাম কত নির্ধারণ হবে। তার চেয়ে আরো বেশি বলে রাখা ভালো, সিরাম ইনস্টিটিউটের তখনো পর্যন্ত এটা অনুমোদন হয় নাই। এমন যেটাকে অ্যাস্ট্রাজেনেকা ব্রিটিশ সুইডিশ কোম্পানি অক্সফোর্ডের সাথে যে গবেষণা করে যে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে, সেই ভ্যাকসিনটি তখনো পর্যন্ত কিন্তু অনুমোদন হয় নাই। অতএব এটা ঝুঁকি কিন্তু ছিলই। এবং সেই অনুমোদনের জায়গায় পরবর্তীতে যখন যুক্ত হয়েছে তখন সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমরা যে এই যে গবেষণার সময় ঝুঁকি নিতে পারি না, বিশেষ করে এটা তো বেক্সিমকো ফার্মা অনেক বড় ঝুঁকি নিয়েছে এবং এটা ব্যবসায়িক ঝুঁকি, কিন্তু এই ধরনের ঝুঁকি যেমন ব্যবসায়িকদেরকে নিতে হয়, সরকারকেও নিতে হয়। বাংলাদেশের সরকার কিন্তু এই ধরনের ঝুঁকি নিতে পারেন এরকম আমরা দেখি না। ঝুঁকি নিতে পারেন না, কিন্তু যখন চুক্তি করেছে তখন এখন যারা চুক্তি করছেন, যেমন ব্রাজিল কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছে সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নেওয়ার জন্য। এবং তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি পরিমাণ নিতে চান এবং মূল্য তারা বলতে চান যে বাংলাদেশ যে মূল্যে পাচ্ছে সেই মূল্যের চেয়ে বেশি মূল্যে তারা নেবেন। কিন্তু বাংলাদেশ ওই সুযোগটা কাজে লাগিয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এখানে বড় রকমের সহায়তা করেছে। এবং $5 যে দাম বলা হচ্ছে, আপনি দেখেন একটু আগে আমি দেখলাম যে যেই $5.25 দিয়ে কিন্তু আপনার দক্ষিণ কোরিয়া সিরাম ইনস্টিটিউট থেকে কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য পরিকল্পনা করেছে। আর তারা কিন্তু এখন দিতেও পারছে না। বাংলাদেশ যখন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সাথে নিয়ে বাংলাদেশ যখন এই চুক্তিটি করেছে, তখন কিন্তু অনেকেই জানতেন না যে এর দাম কি হবে, এবং সিরাম নিজে জানতেন না, কেননা তখনও পর্যন্ত অনুমোদন হয় নাই। এইটা কিন্তু অনেক বড় ঝুঁকি। এবং বাংলাদেশ সুভাষ সিংহ রায়, আপনার সঙ্গে আমি একমত যে এই রকম ক্ষেত্রে আসলে সিদ্ধান্ত নেওয়া যেটা যখন তখনও পর্যন্ত নিশ্চিত না এটি আদৌ কাজ হবে কিনা, অনুমোদন পাওয়া যাবে কিনা, কিন্তু আপনাকে অবশ্যই একটা কমিটমেন্টে চলে যেতে হবে, যেটা অর্থনৈতিক কমিটমেন্ট। সেইটা আসলে খুব বড় ধরনের ঝুঁকি এবং আমরা দেখি যে এই ধরনের ঝুঁকিতে যাওয়ার মতো অবস্থা মানে বেক্সিমকো গিয়েছে, সেটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আমাদের সরকার এখনো পর্যন্ত এরকম ঝুঁকি, ধরেন এরকম একটা ঝুঁকি নিলে সেটা কাজ না করলে কি হবে সেইভাবে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু সরকার এই ঝুঁকিগুলি নিতে পারে না। সুভাষ সিংহ, আপনার সঙ্গে এই বিষয়ে আরেকটু কথা বলবো, তবে ইতিমধ্যে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব ডক্টর আহমেদুল কবির। স্বাগত আহমেদুল কবির। আপনার কাছে একটু আসি যে আমরা একটা বলা যায় যে খুব ভালো সময় পাচ্ছি। আমাদের হাতে প্রায় 70 লক্ষ ভ্যাকসিন চলে এসেছে। আমরা এখন নিজেদের মতো করে পরিকল্পনা, যেগুলি ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হচ্ছিল, সেগুলি আরও পুঙ্খানুপুঙ্খ দেখে তারপরে সিদ্ধান্তগুলি নিতে পারি যে কিভাবে ভ্যাকসিনটা রোল আউট করা হবে। আপনাদের পরামর্শ কি এবং কিভাবে এগিয়ে যাচ্ছে বিষয়টি? আপনাকে অনেক ধন্যবাদ। একটি ভালো সুসংবাদ আপনি দিয়েছেন, যেটা হচ্ছে যে একটা সময় তো একটা অনিশ্চয়তার বিষয় এসেছিল এবং বিভিন্ন রকম নিউজ আমরা পাচ্ছিলাম যে ভ্যাকসিন আসবে না, এবং এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। সেগুলো এখন সব অন্ধকার কেটে গেছে, যেটা আমরা রিয়েলি উই আর গেটিং দ্য ভ্যাকসিন। ইটস এ ভেরি গুড নিউজ ফর আস। যেমন সরকারের যে কেনা 50 লক্ষ ডোজের চালানটা চলে এসছে, এবং ইন্ডিয়া থেকে এর আগেও 20 লক্ষ, প্রায় 70 লক্ষ ভ্যাকসিন এখন আমাদের হাতে রয়েছে। ইতোমধ্যে যেই ভ্যাকসিন দেওয়ার যে প্রক্রিয়াগত জিনিসগুলো, সেগুলো সব প্রিপারেশনও কিন্তু যথাযথভাবে নেওয়া হয়েছে। এখন যেটা খুব ইম্পর্টেন্ট, যে ভ্যাকসিনটা উদ্বোধন করে তারপর সবাইকে ভ্যাকসিনটা দেয়া এবং এটার ফলো আপ গুলি করা এবং কার্যকরভাবে এটি করাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আহমেদুল কবির, আমরা বিভিন্ন সময়ে অনেকেই এইটি নেওয়ার বিষয়ে নানান রকমের মতামত দিচ্ছে। আমরা জানি যে সারা পৃথিবীতেই কিন্তু এটার সায়েন্টিফিক যেসব ব্যাখ্যা আছে, যেসব লিটারেচার আছে, সেগুলির থেকে প্রত্যেকেই ভ্যাকসিন নেয়ার পক্ষেই কথা বলছেন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে এটার নানান ধরনের বিরুদ্ধ প্রচারণাও আমাদের দেশে আছে।
ফলে ওই বিরুদ্ধ প্রচারণার বিরুদ্ধে যেই বিজ্ঞানসম্মত তথ্য সেইটাও মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, যেন মানুষ স্বেচ্ছায় ঠিক সিদ্ধান্তটা নিতে পারে। কারণ আমরা জানি যে বিজ্ঞান কোন সিদ্ধান্তটা নিতে বলছে, সেই সিদ্ধান্তটা নিতে সহায়তা করতে কিভাবে গণমাধ্যম, সরকার সবাই কাজ করতে পারে। আমরা একটা বিরতির পরে আপনাদের দুজনের কাছে ফিরে এসে এ ব্যাপারে একটু জানতে চাইব। ডক্টর আহমেদুল কবির, আমরা একটু জানতে চাই যে টিকা দেওয়ার জন্য মানুষের কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার, এবং একই সঙ্গে মানুষের টিকা দিতে আগ্রহী হতে সরকার এবং গণমাধ্যম কি ধরনের ভূমিকা রাখতে পারে। একটি বিষয় যেটি একটু বলে নেওয়া ভালো। দেখেন, পৃথিবীর বেশ কিছু দেশ তারা ভেবেছিল যে তাদের কোভিড আক্রান্ত হওয়ার পসিবিলিটিস কম, তাদের প্রোটেকশন অনেক বেশি। এর মধ্যে দেখবেন যে নিউজিল্যান্ড অনেকদিন ধরেই তাদের কোভিড-19 ছিল না। রিসেন্টলি নিউজিল্যান্ডও কিন্তু হয়েছে। তার মানে এই ভাইরাসটি খুব সহজেই পৃথিবী থেকে যাবে সেটা বলা খুব মুশকিল। আর এটা বিজ্ঞানের একটি বড় আশীর্বাদ যে এত তাড়াতাড়ি এই এই ভাইরাসের বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরি হয়, এটাকে আমরা একটা ব্লেসিংস হিসেবে ধরে নিতে হবে আমাদের। এবং এই সায়েন্সের এই ব্লেসিংসটাকে কাজে লাগিয়ে অবশ্যই যাতে অল আউট কোভিড মানে আমাদের দেশ থেকে এই ভাইরাসটি বা সারা বিশ্ব থেকে আমাদেরকে গ্লোবালি অ্যাক্ট করতে হবে। বাংলাদেশ কিন্তু আইসোলেটেড কোনো দ্বীপ না। সারা বিশ্বের সঙ্গে আমাদের কানেক্টিভিটি। সো আমরা লোকালি যে কাজটা করবো সেটা গ্লোবালি তার একটা এফেক্ট পড়বে। সুতরাং ভ্যাকসিনের বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের যদি আমরা এই ভ্যাকসিনটা নিয়ে নিতে পারি, বিশেষ করে ইতিমধ্যেই আমাদের যতটুকু আমরা জানি যারা বেশি কোমরবিডি, যাদের রিস্ক ফ্যাক্টর বেশি, যারা ফ্রন্ট লাইন কেয়ার গিভার, তাদেরকে প্রায়োরিটি বেসিসে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে গণমাধ্যমের ভূমিকা। ডেফিনিটলি গণমাধ্যমের একটি পজিটিভ রোল এখানে থাকতে হবে এবং রিয়েল ইনফরমেশন দিতে হবে। গণমাধ্যম যদি সঠিক তথ্য না দেয় এবং যদি কোনো রকম ডিস্টর্টেড তথ্য দেয়, সেটি কিন্তু একটা ভীষণ ধরনের প্যানিক তৈরি করবে, যেটা কারো জন্যই ভালো হবে না। সত্যিকার তথ্যটি গণমাধ্যমে যদি ফুটে আসে, কারণ পৃথিবীর সব জায়গায় এই ভ্যাকসিন গুলো দেয়া হচ্ছে এবং যেই ভ্যাকসিনটার কথা আমরা বলছি সেটি একটি কনভেনশনাল ভ্যাকসিন। এটি নতুন কিছু নয়। যুগ যুগ ধরেই কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে আসছি। ফ্লু শট থেকে শুরু করে করোনা ভাইরাসের আরো অন্যান্য যেগুলো সার্কুলেশন আছে, সেই ভ্যাকসিন গুলো কিন্তু প্রতি বছরই মানুষ দিয়ে যাচ্ছে। সুতরাং এটি নতুন কোনো বিষয় নয়। সুতরাং যেহেতু এই ভ্যাকসিন গুলো আমরা সবসময় দিয়ে আসছি এবং তার কিছু কিছু সাইড ইফেক্ট তো থাকেই এবং সেগুলো অ্যাকসেপ্টেবল লেভেলের সাইড ইফেক্ট। তবে যাদেরকে এই ভ্যাকসিনটি দেয়া যাবে না, যেটি আপনি বললেন সতর্কতার বিষয়, সেটি হচ্ছে যাদের আগের ভ্যাকসিনে কোন রকম অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে অথবা যারা হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন আছে কোনো কারণে তাদের রিঅ্যাকশন অনেক বেশি, তাদেরকে কিন্তু এই ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে যে ভ্যাকসিনটি দেওয়ার পরে তো একটি অবজারভেশন থাকেই। আর কিছু কিছু রেয়ারেস্ট সাইড ইফেক্ট আছে, সেগুলোকে সারফেসে তুলে এনে মানুষজনকে প্যানিক করবার কোনো প্রয়োজন নেই। এবং গণমাধ্যম এখানে যদি সঠিক ভূমিকাটি পালন করে তাহলে পরে মানুষ বরং উপকৃত হবে। আর যদি কোনো ডিস্টর্টেড মেসেজ যায় তাহলে পরে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তই হবে। আর আরেকটি বিষয় হচ্ছে ভ্যাকসিন দেবার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যাদের অন্যান্য প্রবলেম রয়েছে যেমন প্রেগন্যান্ট লেডি বা তাদের কিন্তু আমরা ভ্যাকসিনের আওতার বাইরে রাখছি। ডক্টর আহমেদুল কবির আমাদের সঙ্গে থাকুন। সুভাষিংহ রায়, আপনার কাছে এই বিষয়টি আবার ফিরে আসি যে আপনিও প্রথমেই বলছিলেন যে ভ্যাকসিন নিয়ে নানান রকমের আলোচনা আছে। আমরা বিজ্ঞানসম্মত আলোচনাকেই আসলে উৎসাহিত করব। নানান ধরনের প্রেজুডিস থেকে মানুষ নানান রকমের কথা আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, কিন্তু সেটার বিরুদ্ধে বক্তব্য হচ্ছে বিজ্ঞান এই ক্ষেত্রে কি বলে। আপনি ঠিকই বলেছেন। আমাকে বিজ্ঞানকে অনুসরণ করতে হবে এবং বিজ্ঞান সেই জ্ঞান যে জ্ঞান বলে যে এটাই হচ্ছে শেষ কথা। বিজ্ঞান কিন্তু এগিয়ে যাওয়ার বিষয়। আপনি দেখেন ডক্টর আহমদুল কবির সঠিক কথা বলেছেন। আমরা ২০২০ সালকে যখন বিষময় ২০ বছর বলছি, তখন আবার এটা বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির বছরও বটে। আমি যে কথাটি লাভ করছিলাম খুব দ্রুত যে কথাটি বলি। আমাদের সামনে পৃথিবীতে ৯টা ভ্যাকসিন কিন্তু মোটামুটি একটি আমাদের সামনে উপলব্ধ হয়েছে। এই ৯টা ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে যেই ভ্যাকসিনটি আমাদের জন্য সহজভাবে পাওয়া এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কম, তেমন একটি ভ্যাকসিনকে আমরা বেছে নিয়েছি। ফাইজার ব্র্যান্ডের ভ্যাকসিন বাংলাদেশে আমরা কার্যকরী করতে পারবো না। যদিও একটা পর্যায়ে আসবে কিছু কিছু মানুষের জন্য একটা পর্যায়ে। মডার্না ভ্যাকসিন আমরা ওইভাবে আমরা এই মুহূর্তে আনতে পারবো না।
আমরা সিদ্ধান্তটা নিয়েছি, সঠিক সিদ্ধান্ত। আমি আবারও বলছি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে ঝুঁকির কথা আমি বলেছিলাম, এবং বারবার যে আমাদের বিলম্বিত বোধোদয় ঘটে, এবং অনেক সময় যে প্যান্ডেমিকের সময় ইনফোডেমিক কিন্তু নানানভাবে মিসলিডিং কন্টেন্ট, মিস ইনফরমেশন, অনেক চুক্তি কিন্তু আমাদের উপর ভর করে। আপনি দেখেন, চুক্তিটি এমন চমৎকার চুক্তি হয়েছে, যেই চুক্তিতে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ভারত সরকার যেই দামে কিনবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে, বাংলাদেশের ঠিক সেই বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং বাংলাদেশ সরকারকে সেই দামে দিবে, এবং এখানকে কোন রকম বিতর্কের কোনো অবকাশ নাই। এবং এমনকি এই চুক্তির মধ্যে অনন্য সাধারণ বিষয় যুক্ত হয়েছে, যদি কোনো কারণে দাম বাড়ে, দাম কিন্তু বেশি নিতে পারবে না, কিন্তু দাম কমে গেলে ভারত যে সরকার যে দামে নিবে আমরাও সেই দামে পাবো। এখানে ঝুঁকির কথা যেটা বারবার আমি বলছিলাম, এই যে আপনার যে 50 লক্ষ যে ভ্যাকসিন আসলো, এই ভ্যাকসিন সংরক্ষণ করার দায়িত্ব সম্পূর্ণভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এই একেবারে সেই মুম্বাই এয়ারপোর্ট থেকে শুরু পর্যন্ত ঠিক মতো এসেছে কিনা, ভাইল ঠিক মতো আসছে কিনা, এবং প্রতিটা ব্যাচের কিন্তু পরীক্ষা করার পরে ওষুধ প্রশাসন অনুমোদন দেওয়ার পরে কিন্তু এটা জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু অনেক বড় কাজ। সেই বড় কাজের ঝুঁকি কিন্তু আমি আবারও স্মরণ করছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তাদের যে অবদানকে। আমি এখন এটা অবশ্যই বড়, কারণ একটা নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হচ্ছে, পাঠানোর জন্য ব্যবস্থা তৈরি করতে হচ্ছে। এটা একটা খুব ভালো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে ভালো কাজ করা যায় সেটা একটা উদাহরণ তৈরি হতে পারে। অবশ্যই বড় একটা উদাহরণ, বড় একটা উদাহরণ। আপনি দেখেন, এই যে ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আপনি দেখেন 4 জুনে মাননীয় প্রধানমন্ত্রী যে ভ্যাকসিন সামিটে যে বক্তৃতা দিয়েছিলেন যুক্তরাজ্যের আয়োজনে, সেখানে যে তহবিল গঠন করার কথা বলেছিলেন, সেই তহবিলে বাংলাদেশ সরকার প্রথম টাকা জমা দেয় $50,000। সেখান থেকে কিন্তু 190টি দেশ পরবর্তীতে ওয়েলকাম ট্রাস্ট, বিল গেটস ফাউন্ডেশন থেকে শুরু করে গাভি, সিইপি সবাই যুক্ত হলেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাড়া সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং তার ফলশ্রুতিতে দেখেন, আমরা যে জনসন এন্ড জনসনের যে টিকাটি আবিষ্কার হচ্ছে, তারা একেবারে শেষ পর্যায়ে আছে ট্রায়ালের। সেই জনসন এন্ড জনসন যে 50 কোটি ডোজ প্রথমে তৈরি করবে, তার পুরোটাই কিন্তু দিয়ে দেবে কোভ্যাক্সকে। অর্থাৎ আমাদের যে কোভ্যাক্স থেকে 6,80 লক্ষ যে ভ্যাকসিন যে পাওয়ার নিশ্চয়তা হয়েছে, আবার এখান থেকে 3 কোটি, আমরা ইতিমধ্যে 9,80,00,000 ভ্যাকসিনের নিশ্চয়তা কিন্তু পেয়েছি। আমাদের যে টিকার প্রকল্পের যে অগ্রগতি, সেটা কিন্তু অনেক অনেক এগিয়ে আছেন। আমরা ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি বলছেন সিরাম ইনস্টিটিউটকে, আমি বিমান পাঠাচ্ছি, খুব দ্রুত আমাকে ভ্যাকসিন পাঠানো হোক। ভ্যাকসিন কিন্তু পাঠানো যাচ্ছে না সিরাম ইনস্টিটিউট থেকে। 77টি দেশের সাথে তারা চুক্তি করেছেন, কিন্তু তারা সবাই কিন্তু টিকা পাবেন মে-জুন মাসের দিকে। আমরা বাংলাদেশ পেয়েছি প্রায় ভারতের সাথে সাথে। ভারত সরকারের বাইরে প্রথম বাংলাদেশ কিন্তু সেই টিকাটি কিন্তু এই টিকা পেয়েছে। অর্থাৎ যার যতটুকু অবদান সেটা কিন্তু স্মরণ করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আজকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি একবার বলেছিলেন বেশ 2-3 মাস আগে, যে যেহেতু ফাইজারের ভ্যাকসিনটি আবিষ্কার হয়েছে এবং সে জায়গা প্রয়োগ করা হচ্ছে, আমরা কিছু ভ্যাকসিন আনতে পারি, সেখানে আপনাকে টিকা দিয়ে আমরা সুরক্ষা দিতে পারি। সুভাষিংহ রায়, ডক্টর আহমেদুল কবির, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর্স উইকে নিচ্ছে আরো একটা বিরতি। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের শেষ দিনের প্রচারণা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকাল থেকে প্রচারে ব্যস্ত থাকায় কাটাচ্ছেন ব্যস্ত সময়। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান। শরীফ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে 2 মানুষ মারা গেছে এই প্রচারণার সময়ে, আজকে সর্বশেষ দিন, সব মিলিয়ে নির্বাচন কেমন হবে, পরিস্থিতি কীরকম দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে 2 জনকে হারিয়েছি এবং বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, সে জায়গায় এই 2 জনের মৃত্যু কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। ভোটাররা আতঙ্কিত ছিল এবং এই যে প্রচারণা যেগুলো, সেগুলোতে সবসময় একটি শঙ্কা কাজ করেছে
তারপরেও আমরা বলবো যে এই কয়েকদিন ধরে যে নির্বাচনী প্রচারণাগুলো চলছে কিছুটা হলেও উত্তাপটা কমে এসছে, তবে মানুষের মনের মধ্যে যে শঙ্কা, সেই শঙ্কাটি বিরাজ করছে কখন কি হয়। আপনি ঠিকই বলেছেন, আজকে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়েই প্রচারণার শেষ দিনটি অতিবাহিত করছে। আমরা দেখছি যে এক পক্ষ বলছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য বাহির থেকে লোকজন নিয়ে আসা হয়েছে, আরেক পক্ষ বলছে যে সাধারণ ছুটি যেটি সেটিকে বাতিল করে দিয়ে নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য সরকার কৌশল অবলম্বন করছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগ এবং দখলের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো মানুষের মনের মধ্যে আজকে একটি দাগ কাটছে, মানুষ শঙ্কার মধ্যে আছে, ভীতির মধ্যে আছে, তারা সুষ্ঠুভাবে নির্বাচনে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা। সেই জায়গায় এইরকম একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশন কতটা শক্তিশালী অবস্থানে আছে, তাদের সেখানে অবস্থান কিরকম? কারণ আমরা জানি যে এই সময়ে প্রশাসন থেকে শুরু করে সবকিছু নির্বাচন কমিশনের আয়ত্তের মধ্যে থাকে, তাদের সেই বডি ল্যাঙ্গুয়েজটা পাচ্ছেন কিনা? আজকের সংবাদপত্রগুলোতে দেখলাম প্রধান নির্বাচন কমিশনার তিনি দৃঢ়তার সহিত বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে, এবং তিনি বলেছেন যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে তাকে জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে। তবে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্ব নির্বাচন কমিশন গত নির্বাচনগুলোকে পর্যবেক্ষণ করে বা গত নির্বাচনের বিষয়ে মানুষের যে পর্যবেক্ষণ, সে জায়গা থেকে তারা মানুষ মনে করছে যে এই নির্বাচনটি কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে পারবে নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশনের যে আচরণ বিধি থেকে শুরু করে নির্বাচন পরিচালনার জন্য যে নিয়মগুলো এবং আইনগুলো আছে, সেই আইন এবং নিয়মগুলো কঠোরভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা শীতলতা দেখছি। আমরা লক্ষ্য করছি যে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। এবছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য 3 থেকে 4 মাসের প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আর এদিকে ফেব্রুয়ারিতে ক্লাস খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাস সূচি ও ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। স্বাগত নূরে আলম সিদ্দিকী। জানতে চাই যে এই পরিকল্পনা যেটি নেওয়া হচ্ছে যে পাঠ্যক্রম কিছুটা কমিয়ে নিয়ে আসা, এবং এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে হলে কোন দিকে বেশি জোর দেয়া দরকার যেন শিক্ষার্থীদের পাঠে কোনো ক্ষতি না হয়? নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে এটি আসলে সবচেয়ে ভালো বিকল্প যে পাঠ্যসূচি কিছুটা কমিয়ে এবং শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য 3 থেকে 4 মাস সময় পাওয়া যাচ্ছে। সেই সময়টুকু দিয়ে আমরা এসএসসি পরীক্ষা এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষা নিতে যাচ্ছি। সরকারি সকলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি নিয়েছেন। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমরা জানি যে ফেব্রুয়ারি মাস থেকে স্কুল এবং কলেজ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ একটি ব্যাপার, তাদেরকে 3 থেকে 4 মাস পরেই তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে উদ্যোগটা আছে যে তারা প্রতিদিনই ক্লাস করার সুযোগ পাবে, এটা নিঃসন্দেহে এই পরীক্ষার আগে আগে দুটো ব্যাপার। একটা তো অবশ্যই কিছুটা চাপ সৃষ্টি করছে, তারা হয়তো ওইভাবে প্রিপারেশন নেওয়ার জন্য অতখানি সময় পাচ্ছে না, কিন্তু একই সাথে এটিও তাদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় ছিল যে তারা ফেস টু ফেস যে ক্লাস করে প্রস্তুতিটা নেবে। কারণ তাদের শিক্ষা কার্যক্রম চলমান ছিল, কিন্তু সেটি আসলেই আমরা একদম সঠিক বিকল্প ছিল বা পূর্ণ মাত্রায় তারা শিক্ষাদান কার্যক্রমের সাথে জড়িত ছিল সেটি নয়। তবে এই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে এই যে পরিবর্তিত যে সিলেবাস, সেটি নিঃসন্দেহে সাহায্য করবে। শিক্ষকদেরও এই ক্ষেত্রে একটু
বেশি আন্তরিক হতে হবে। আমি বলবো যে আমরা জানি যে হয়তো নানানভাবে কোচিং বা শিক্ষার্থীরা অন্যভাবে প্রস্তুতি নেয়, কিন্তু আমাদের এখানে আসলে শিক্ষকদের মনে রাখতে হবে যে এই অল্প সময় তাদের আসলে নানান জায়গায় নির্ভর করা চলবে না। তাদের স্কুলের পাঠদানের উপরেই তাদের আসলে বাকি প্রস্তুতিটুকু তারা যাতে নিতে পারে এটি চিন্তা করতে হবে। নূর আলম সিদ্দিকী, এই সময়ে আসলে অন্য ক্লাসগুলি সপ্তাহে একদিন নেওয়া হবে বলে জানানো হচ্ছে, ফলে এইটার ব্যবস্থাপনাটা কীরকম হতে পারে যেন প্রতি সপ্তাহেই শিক্ষার্থীরা এসে পুরো সপ্তাহের জন্য পাঠ্যক্রম নিয়ে যেতে পারে বা হোমওয়ার্ক নিয়ে যেতে পারে? এটি আসলে আপাত দৃষ্টিতে মানে প্রথম যে পরিকল্পনাটি, প্রতি ক্লাসের শিক্ষার্থীরা সপ্তাহে একদিন আসবে। স্কুল খোলা থাকছে প্রতিদিনই আসলে, কারণ আমরা যদি মাধ্যমিক স্কুলের কথা চিন্তা করি তাহলে ক্লাস 6 এর শিক্ষার্থীরা একদিন আসবে, 7 এর শিক্ষার্থীরা আরেকদিন আসবে। কারণ এটি আসলে এখনই আমিও বলবো যে এটি সিদ্ধান্ত হিসেবে ঠিক আছে। এখনই সকল শিক্ষার্থীকে একই দিনে এনে, আমরা জানি যে আমাদের স্কুলগুলোতে খুবই চাপাচাপি করে বসতে হয়, আমাদের অতখানি জায়গা নেই ক্লাসরুমে। তো সেই জন্য একদিন যখন আসবে শিক্ষার্থীরা, তাদের বিভিন্ন ক্লাসে তারা আসলে বিস্তৃত হয়ে যাবে। তাদেরকে আসলে ওইরকম ভাবে সেকশন আগে না থাকলেও এখন যেটি হয়তো অনেকখানি সেকশনের মতো করে তাদেরকে ভাগ করে এক একজন শিক্ষক দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতি সপ্তাহের কাজ বুঝিয়ে দেওয়া এবং বুঝিয়ে নেওয়া, সেই ব্যাপারটি করতে হবে। তো প্রাথমিকভাবে এটি ঠিক আছে। তবে আমরা যদি দেখি যে না, এখন টিকাদান কার্যক্রমও চলবে, পাশাপাশি আমরা জানি যে প্রকোপটাও কমে এসছে, যদি দেখা যায় আমরা এতে করোনা পরিস্থিতি তেমন সমস্যা করছে না, সেই ক্ষেত্রে সপ্তাহে 2 দিন, তারপরে 3 দিন এভাবে বাড়িয়ে পূর্ণভাবে শ্রেণী ধীরে হয়তো একটা পরিস্থিতির উপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। জনাব নূর আলম সিদ্দিকী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটরস থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।